নিবেদিতা সেতুতে বাস দুর্ঘটনা, বৃষ্টিতে একেবারে ছিটকে বাস গিয়ে ধাক্কা মারলো দেখুন গার্ড রেলে। আর এতটাই অভিঘাত ছিল এটা ভলভো বাস, সেই ভলভো বাস থেকে কাঁচ ভেঙে ছিটকে পড়লেন একজন যাত্রী। জখম 10 থেকে 12 জন, আহতদের হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে বালি থানার পুলিশ। দেখুন সেই সিসি ক্যামেরার ছবি দেখুন, দ্রুত গতিতে আসছিল বাসটি, সেই বাসটি গিয়ে ছিটকে একেবারে গিয়ে পড়ে গার্ড রেলে, ব্যাপক ধাক্কা মারে। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, কিভাবে ঘটলো দুর্ঘটনা? আর যেটা বলছিলাম যে একেবারে কাঁচ ভেঙে বাইরে যাত্রী। একেবারে দেখো, এই রকম দুর্ঘটনাটাই ঘটেছে নিবেদিতা সেতুর ওপর দুপুর 1টা থেকে 1:30টার সময়। মূলত দুর্গাপুর থেকে নিউ টাউনের পথে যাচ্ছিল এই বাসটি, একটি বেসরকারি সংস্থার বিলাসবহুল এই বাস। হঠাৎ করেই কিন্তু সে নিয়ন্ত্রণ হারায়। ড্রাইভার বা চালক যেটা জানিয়েছে সেটি হচ্ছে তার ব্রেক যখন মারে তখন কিন্তু এই ভারী বৃষ্টিতে রাস্তায় তার চাকা স্কিড করে যায়, এবং স্কিড করে কার্যত বলা যেতে পারে অল্পের জন্য রক্ষা পেয়েছে। কারণ প্রথমেই যে স্কিডটা হয় তাতে যদি বাঁদিকে কোনো রকমভাবে ধাক্কা লাগতো তাহলে কিন্তু গোটা ব্রিজ থেকে বাসটি নিচে পড়ে যেতে পারত। তবে কোনো রকমের চালকের তৎপরতায় কোনো রকমের সে ডান দিকে সরিয়ে নিয়ে গিয়ে যে রেলিং, সেই রেলিংয়ে সরাসরি ধাক্কা মারে। কিন্তু বাসের গতি এতটাই ছিল যেখানে ধাক্কায় কার্যত সিট থেকে ছিটকে পড়ে কাঁচ ভেঙে বাইরে রাস্তায় পড়ে যায় এক যাত্রী। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জন যারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায়, তাদেরকে প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজ, পরবর্তীকালে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনায় কম বেশি 10 থেকে 12 জনের আহত হওয়ার ঘটনা ঘটে, এবং এই দুর্ঘটনার জেরে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে বৃষ্টি, তবে পুলিশ মনে করছে বৃষ্টি এবং কোনো অন্য ছোট গাড়ি থেকে তেল পড়ে যাওয়াতেই কিন্তু এই বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এই বাসটি। একদম আরো বড়সড় দুর্ঘটনার কবলে পড়তো, যেটা তুমি দেবাশিস বললে। হঠাৎ করে টার্ন নিতে গিয়ে বাসে রাস্তায় জল স্কিড কেটে গেছে, নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে। একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে, ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি। অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো। 3-4 জনের তো হাত পা ভেঙেছে। হ্যাঁ, ড্রাইভারেরও বাজে অবস্থা। যারা ইউনিট আছে, যারা রেস্কিউ, সবাইকে আমরা ইমিডিয়েটলি, আমাদের 2টো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। আপাতত যারা রয়েছে তারা কেউ ইনজিওর্ড নেই আর উইন্ডেড নেই। এখন ওই 2-3 আহত আছে, মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, একজন রাস্তা ছিটকে পড়ে গেছিল, সেটা পড়ে গেছে, তো তাকেও তুলে পাঠানো হয়েছে। মহেশতলায় নার্সের রহস্য মৃত্যুতে খুনের ইঙ্গিত, শ্বাসরোধ করে মারার ইঙ্গিত প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে যা পাওয়া যাচ্ছে। নার্সের রহস্য মৃত্যুতে শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত রিপোর্টে। গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করা হয় বলে ইঙ্গিত। মৃতার স্বামী এক যুবককে জিজ্ঞাসাবাদ, স্বামীর কল ডিটেলসে নজর পুলিশের। তদন্তে এখনো পর্যন্ত আটক 5। কাদেরকে আটক করা হয়েছে, কেন আটক করা হয়েছে, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। দেখো, শেখ নাসির আলী, তিনি হচ্ছে ওনার নিহত মহিলার হাজবেন্ড, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া এলাকার আরো 4 জনকে আটক করা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত শেখ নাসির আলী এবং যিনি মারা গিয়েছেন তার মোবাইলে কনভারসেশন, অর্থাৎ কল ডিটেলস রেকর্ডও খতিয়ে রাখা হচ্ছে, এক্সামিন করা হচ্ছে। একই সঙ্গে টাওয়ার লোকেশন দেখা হচ্ছে। এছাড়া এখনো পর্যন্ত ময়নাতদন্তে যে প্রাথমিক অনুসন্ধান যা পুলিশের হাতে এসছে তাতে বলা হচ্ছে যে শ্বাসরোধ করে মারা হয়েছে। এবং কিভাবে শ্বাসরোধ করে মারা হয়েছে, গলায় কোনো কিছু দিয়ে ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। সেক্ষেত্রে আজকে সকাল থেকে শেখ নাসির আলী, যিনি হচ্ছেন নিহত মহিলার হাজবেন্ড, সহ মোট 5 জনকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং কোনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। একসঙ্গে এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে খতিয়ে রাখা হচ্ছে পুলিশের তরফে। বেশ, মেয়েটা চিত হয়ে শুয়ে আছে, একটা পা বাঁকা আছে আর একটা পা সোজা হয়ে রাস্তার উপরে আছে, আর একটু জল কাদা মেখে আছে। গায়ে পোশাক ছিল? হ্যাঁ, গায়ে পোশাক ছিল, কিছুটা এলোমেলো ছিল, পায়ের কাপড় কিছু এলোমেলো ছিল, এবং কাদা, কিছু জল কাদা বডির মধ্যে ছিল। আর ফোনটা পড়েছিল, মানি ব্যাগটা পাশে পড়েছিল, আর জুতো এক পায়ে লাগানো ছিল, এক পায়ে খোলা পড়েছিল। এইটাই আমি দেখেছি। হয়তো কিছু করতে গিয়ে সুযোগ পায়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। পরিচিত হয়তো বুঝতে পেরেছে, চিনতে পেরে গিয়েছে, সেই হিসাবে মেরে দেওয়া হয়েছে। শারীরিক নির্যাতনের চেষ্টা করেছিল? হ্যাঁ, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। নাহলে ওইখানে নিয়ে গিয়ে মারবে, থাকবে কি, গলায় ফ্যাঁস লাগানো, জিভটা বার হয়ে গিয়েছে।
খড়গপুরে মর্মান্তিক ঘটনা। রেল কোয়ার্টার থেকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার, রহস্য মৃত্যু। মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী। শুধু তাই নয়, পাশে 3 বছরের সন্তান ঘুমিয়ে। খড়গপুরের রেল কোয়ার্টার থেকে এইভাবেই এই 2 স্বামী স্ত্রীর দেহ উদ্ধার, সিঁড়িতে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, দেনার দায় নাকি অন্য কিছু? কেন এরকম ঘটনা? তখন আজ খড়গপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের জাহিননগর এলাকা থেকে স্বামীর এবং স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গেছে যে প্রথম পক্ষের যে স্ত্রী, তিনি আজ সকালবেলা যখন এই খড়গপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের এই যে জাহিননগর এলাকাতে স্ত্রী পৌঁছান স্বামীর খোঁজে, তখন দেখা যায় যে তার যে দ্বিতীয় স্ত্রী, তার বাড়িতে রয়েছেন তার স্বামী এবং তার ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে এবং পাশে একটা বেড থেকে রক্তাক্ত অবস্থায় তার দ্বিতীয় স্ত্রীর দেহ পাওয়া গেছে। পুলিশ যেটা মনে করছে, প্রথমে স্ত্রীকে খুন করেছে, তারপরে নিজেই আত্মঘাতী হয়েছে। প্রতিবেশীরা কি বলছেন? দেখুন, কয়েকদিন ধরে এই স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝামেলা চলছে বলে তারা জানিয়েছেন। এখন কি ব্যাপার রয়েছে তার পুরোটা খতিয়ে দেখছে পুলিশ। তার কারণ হচ্ছে যে এই যে ব্যক্তি, তার প্রথম পক্ষের যে স্ত্রী অন্য জায়গায় থাকতো, আজকে সকালবেলা এই যে দ্বিতীয় পক্ষের স্ত্রী তার বাড়িতে আসে, তখন এই অবস্থায় থাকে। ঠিক কি কারণে খুন, কেনই খুন বা কেনই তাকে মেরে সে আত্মঘাতী হলো, নিশ্চয়ই এরপরে তদন্ত করবে পুলিশ, পুরোটাই বেরিয়ে আসবে। बाद में आके देखा हूँ कि उसका वाइफ जो बेड में है, हस्बैंड जो लटक के है, यहाँ पर 2 साल से रहता है। लड़का क्या करता है? कार ड्राइवर है। हाँ, उसका पहले और एक वाइफ है, उसका भी 3 बच्चा है, और ये जो है ये इनका 1 बच्चा है। मैं सुन रहा हूँ यहाँ के अगल बगल वाले बोल रहा कि कंटिन्यू झगड़ा होता है। हाँ, इसका लिए कुछ हो सकता है। पुलिस तो न्याय करेगा, कोई भी इसमें इन्वॉल्व हो उसको सजा मिलेगी। ফাঁসি দেওয়ার বিধায়কের বিরুদ্ধে স্কুলের জলকষ্ট মেটাতে অনীহার অভিযোগ। তৃণমূল নেতা সেই স্কুলের জলকষ্ট মেটালেন, এরকমটাই খবর। ফাঁসি দেওয়ার বিধায়ককে নাকি বলে বলে জলের ব্যবস্থা করা যায়নি। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, ফালাকাটার বিধায়ককে কেন অনীহা, কি কেন অভিযোগ উঠছে? দেখো, ফাঁসি দেওয়ার বিধায়ককে বারবার জানিয়েও কিন্তু লাভ হয়নি, এ ধরনের অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার বাসিন্দারা। ফাঁসি দেওয়া বিজেপি বিধায়ক যিনি রয়েছেন দুর্গা মুর্মু, তার এলাকা মানগঞ্জ, সেই স্কুলের পাশেই কিন্তু রয়েছে যে রূপরামগঞ্জ এলাকা, সেখানে দীর্ঘদিন ধরে জলের সমস্যা। আর স্কুলে আয়রনযুক্ত কল খেয়ে কার্যত দিন কাটতে হতো এখানকার শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে বিজেপি বিধায়ককে লিখিত আবদার করেও তার কাজ হয়নি। শেষমেশ মহকুমা পরিষদের সহকারী সভাধিপতির উদ্যোগেই 5,13,000 টাকায় জল প্রকল্প হলো। কার্যত প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা, কেন অনীহা প্রকাশ করছেন বিজেপি বিধায়ক। অন্যদিকে বিজেপি বিধায়কের উপরে কিন্তু কার্যত সুর বাড়ছেন তৃণমূলের সহকারী সভাধিপতি। কিন্তু বিধায়কের কথা যে রাজ্য সরকার বিজেপি বিধায়ক যারা বিরোধী অবস্থায় থাকছে তাদের কোনো মতে ল্যাড ফান্ডের টাকা তাদের এলাকায় উন্নয়ন খাতে খরচ করতে দিচ্ছে না, যার জন্য বিজেপি বিধায়ক এলাকায় কোনো কাজই করতে পারছেন না। দেখা যাক। এখানে পানীয় জলের বড় সমস্যা। একটি মার্ক 2 জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা পানের অনুপযুক্ত। আমাদের এখানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন, ওনার কাছে আমরা গেছিলাম, ওনাকে বলেছিলাম, আমরা এখনো পর্যন্ত ওনার তরফ থেকে সেরকম কোনো কিছু পাইনি। তারপর আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি বিষয়টা জানাই। উনি একদিন আসেন, এসে সরজমিনে বিষয়টি দেখেন, তো তারপরে আমরা সেই পানীয় জলটা পেয়েছি। যে জল আমরা পেয়েছি, এই জলে একদম আয়রন নেই, একদম পরিষ্কার পরিশ্রুত পানীয় জল বলতে পারি। স্কুলের স্বার্থে এবং জনগণের স্বার্থে এই জায়গাটা আমরা ভিজিট করে গেলাম, দেখলাম সত্যি খুব প্রয়োজনীয় পানীয় জল, বিশুদ্ধ জল। তো যাই হোক, আমরা দিতে পেরেছি মহকুমা পরিষদ থেকে। কিন্তু আমার মনে হয় যেহেতু পাশেই আছেন আমাদের এমএলএ সাহেব, উনার এইটা নজর দেওয়া উচিত ছিল। আমাদের এমএলএ লেডের টাকাগুলো এই সরকার বিরোধী দল যাতে কাজ না করতে পারে তার জন্য বিরোধী দলের টাকাটা কিন্তু তারা ছাড়ে না। আমাদের পশ্চিমবঙ্গের যতটা এমএলএ আছে আমরা এই বিষয়টা নিয়ে বিধানসভায় উত্থাপন করেছি। তদারূপ তারা একটা এভাবেই রাজনীতি করছে। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো, কেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না।